এখানে একটা কথা আসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে তো আমরা তারা রাজনৈতিক দল না হলেও একটা রাজনৈতিক শক্তির মতো বর্তমানে পরিণত হয়েছে, সরকারের সঙ্গে জোট করে তারা কাজ করছে। তারা কিন্তু প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন দিতে চেয়েছিল 31 ডিসেম্বর, যেটি তারা দিতে পারেনি। পরবর্তীতে সরকার বলেছে 15ই জানুয়ারির মধ্যে একটি প্রোক্লেমেশন দিবে। আপনি কি মনে করেন যে এই প্রোক্লেমেশনের কারণে বাংলাদেশের নির্বাচন বা সংস্কার এগুলোর উপর কিরকম প্রভাব পড়তে পারে? দেখেন, এই প্রোক্লেমেশনের কথা বললে আমাকে একটু অন্য জায়গা থেকে কথা বলতে হয়। সেটা হলো এই যে আসলে প্রোক্লেমেশন মানেটা কি? প্রোক্লেমেশন মানে হয়েছে ঘোষণা, ডিক্লারেশন, হোয়াট আই এম গোয়িং টু ডু। তো এখন আমরা আন্দোলন করব, এটা তো ঘোষণা দেওয়ার হয়ে যায় বাই ডিফল্ট। আমরা বিগত দুঃশাসনের পতন চাই বা চেয়েছি, তার জন্য রাস্তায় নামবো, ইট ইটসেলফ এ ডিক্লারেশন। এখন আপনি বলতে পারেন যে যে কোনো মুভমেন্টের পরে তার একটা কমিউনিকে থাকে যে আমি এই মুভমেন্টের মধ্য দিয়ে আসলে কি চাই, কোথায় যেতে চাই, চূড়ান্ত বিশ্লেষণের জায়গাটা কি, অর্থাৎ পলিটিক্যাল অ্যাচিভমেন্টের যে ডিটেইলটা হলো যেটা তারা বলতে চাচ্ছে। কিন্তু বিষয়টা এমন, তারা যেভাবে বলেছে যে আমরা তখন দিতে পারিনি, এখন দেব, মানে আপনি কি আজানের আগেই নামাজ পড়ে ফেলবেন, নামাজের পরে আজান দেবেন না নামাজের আগে আজান দেবেন? সুতরাং এইরকম একটা ধোঁয়াশা কিন্তু এখানে আছে। প্রোক্লেমেশনটা যেটা বলা হচ্ছে যে এই মুভমেন্টের অ্যাসপিরেশনের জায়গাটা কি ছিল, সেটা ছিল ডেমোক্রেসি। বাংলাদেশের ডেমোক্রেসি নির্বাসনে চলে গিয়েছিল। রাতের বেলায় ভোট হতো, ভুতুরে ভোট হতো, প্রহসনে নির্বাচন হতো। সেইখান থেকে একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জায়গায় দেশকে ফিরিয়ে আনার জন্য সংস্কার, এবং শুধুমাত্র বিচার বিভাগের সংস্কারই না। আপনি জানেন যে মোট 6টি কমিশন গঠিত হয়েছে, 12টি কমিশন হয়েছে, 6টি কমিশন রিপোর্ট দিবে, 6টি কমিশন রিপোর্ট দিবে এর মধ্যে 15 জানুয়ারি, আর বিচার বিভাগেরটা সম্ভবত এটা আরো 15 দিন বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত টাইম নেওয়া হয়েছে। ফলে এই যে সংস্কারের যে ডিমান্ডটা, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি দেখেন আমাদের সুপ্রিম কোর্ট বার ভবন, সেটারই তো আগে সংস্কার হওয়া উচিত। যদি আপনি এইভাবে যদি আমি বলি যে ভবনটি জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, সংস্কার তো ওখান থেকেও করতে হবে। আমি তো জীবনের ঝুঁকি নিয়ে সুপ্রিম কোর্ট বার সমিতি ভবনে ঢুকি। তো এখন আমাদের দেশের বিচার ব্যবস্থাটার অবস্থা হয়েছে এরকম, 43 লক্ষ মামলা আটকে আছে, কোনো ডিসপোজাল হচ্ছে না। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপনি পর্যাপ্ত মোশন বেঞ্চ নাই, মামলায় আপনার তালিকায় থাকে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার পর্যন্ত রিচ করে না। এই টোটাল বিষয়ে কি একদিনে সমাধান হয়ে যাবে? হবে না। তার জন্য আমরা মনে করি যে একটা টাইম দরকার, রিজনেবল টাইম, আমরা আইনের ভাষায় যেটাকে রিজনেবল টাইম বলা হয়। এখন বাংলার মানুষ মনে করে যে এই রিজনেবল টাইমটা মানুষ শুনতে চায়, অর্থাৎ ইলেকশনের জন্য, সংস্কারের জন্য কতটা রিজনেবল টাইম আপনি দেবেন। এবং রিজনেবল টাইমের ডেফিনেশনটা কিন্তু এক করতে আবার খুবই অ্যাম্বিগুয়াস, কারণ এটা অনেকে বলে এটা একটা ভেগ টার্ম, কারণ আমার কাছে যা রিজনেবল আপনার কাছে তা রিজনেবল নাও হতে পারে। অর্থাৎ ক্রিয়াশীল রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি বা বিএনপির কাছে ইলেকশনের জন্য যেই টাইমটা রিজনেবল, প্রধান উপদেষ্টার কাছে সেই টাইমটা রিজনেবল নাও মনে হতে পারে। এটা আপনি সমাধান করবেন কিভাবে? কাম টু দ্য টেবল, আপনি বসেন, কথা বলেন। কিন্তু ডেট নিয়ে আমি জানি না পলিটিক্যাল পার্টিগুলোর সাথে প্রধান উপদেষ্টা কথা বলেছেন কিনা, তাদের সাথে অন্তরঙ্গ আলোচনা হয়েছে কিনা। হয় নাই বলেই কিন্তু আজকে এত বিতর্ক। এবং আমি একই সঙ্গে বলবো, এই আন্দোলনের স্টেক হোল্ডার শুধু পলিটিক্যাল পার্টি ছিল না, বিভিন্ন প্রফেশনাল বডিজ ছিল, লয়ারদের অ্যাসোসিয়েশন ছিল, জার্নালিস্টদের অ্যাসোসিয়েশন ছিল, ডাক্তারদের অ্যাসোসিয়েশন ছিল। তাহলে তাদের সাথে কি প্রধান উপদেষ্টা আলাদা করে কথা বলেছেন? বলেননি। আপনি সবাইকে নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে, আপনি যখন ন্যাশনাল ইউনিটির কথা বলবেন, ইউ হ্যাভ টু ইনক্লুড অল। মাননীয় প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছিলেন ইনক্লুসিভনেসের কথা। আমরা তো এখন সেই ইনক্লুসিভনেস দেখি না। ইনক্লুসিভনেস গুটি কয়েক দলের ওনার পছন্দের ইনক্লুসিভনেসের জায়গায় চলে যাচ্ছে। আই এম সরি টু সে। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে একটা ক্লিয়ার ভার্সন মানুষ দেখতে চায়। তরুণরা কিন্তু এত প্যাচ ঘোষ বোঝে না, তারা কিন্তু সোজা সাপটা শুনতে চায়। তারা বলেছে আমরা নতজানু পররাষ্ট্রনীতি চাই না, তারা বলেছে আমরা পিওর ডেমোক্রেসি চাই, তারা বলেছে আমরা বৈষম্যহীন চাই। তো বৈষম্যটা কোথায়? নিত্যপণ্যের বাজারে। বাজারে যাবেন, ডিমের দাম আমরা দেখলাম আকাশে উঠে গেল, সয়াবিন তেলের দাম লাভ দিয়ে উঠলো, লাভ দিয়ে এই মুহূর্তে চালের দাম আকাশে উঠে গেছে। আমি এখন চালের দাম আকাশে উঠে গেছে। প্রোক্লেমেশন নিয়ে আমার একটা কথা আছে, আমি জি ব্যারিস্টার লিয়াকত আলী কি বলবেন প্রোক্লেমেশন নিয়ে? প্রোক্লেমেশন পুরো সেন্টেন্সটা হচ্ছে তারা যেটা এখন চাচ্ছে, প্রোক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক চাচ্ছে তারা। কয়েকবার তারা এটা বলছে যে তারা সংবিধানও বাতিল করে দিতে চাচ্ছে। আচ্ছা আমি বলি, প্রোক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক মানে কি? দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণা চাচ্ছে তারা। এটা একবার দুইবার না, অনেকবার ওনাদের মুখ থেকে এটা বের হয়ে আসছে।
সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু হয়েছিল, একবার ফ্রান্সে হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছিল, কয়েকটা দেশে হয়েছিল। কিন্তু আমি মনে করি বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না যে প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক হয়ে। দেখেন আপনারা বোধহয় 1952 সালে ডিক্লারেশন চেয়েছেন একটা। না, ওইটা কথা বলতেছে তারা, এটা ঐক্যমত এখন আসে না। 1952 সালে দেখেন আমরা কত বড় ক্রাইসিস আমরা মোকাবেলা করেছি, 1971 সালে কত বড় ক্রাইসিস মোকাবেলা করেছি, 1990 সালে, 52 সালের ক্রাইসিস, 1971 সালের ক্রাইসিস, 90 সালের ক্রাইসিস জাতিগতভাবে আমরা মোকাবেলা করেছি। সো প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিকের পজিশন বাংলাদেশে নাই, এটা আসলে দরকার নেই। সো এরপরে আপনার প্রশ্ন কি করতে পারেন, আমি আরো দুইটা জিনিস এটার সাথে অ্যাড করতে চাই।